আসন্ন আপার প্রাইমারি পরীক্ষাকে লক্ষ্য করে আমার এই বিশেষ ব্যাচে সোশ্যাল সায়েন্সের যেটুকু টপিক রয়েছে, যে 60 নাম্বার রয়েছে, তার মধ্যে ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। ইতিহাসের মধ্যে যে অংশটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস। সেই প্রাচীন ভারতের ইতিহাসের আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা শুরু করবো সেটা হচ্ছে সিন্ধু সভ্যতা। মোটামুটি দুটো ভাগে ভাগ করে ক্লাসটা নেব। প্রথম ক্লাসে সিন্ধু সভ্যতার ক্লাসে একটু বেসিক কিছু ইনফরমেশন দিয়ে রাখছি, পরের দিন বিস্তারিত আলোচনা করে টপিক শেষ করব। ঠিক আছে? তাহলে সিন্ধু সভ্যতা, এই সভ্যতার বা যেটাকে আমরা হরপ্পা সভ্যতা নামে জানি, এটা গ্রামীণ থেকে যে নগরকেন্দ্রিক সভ্যতায় যে উত্তরণ হচ্ছে সেটা কিন্তু সুস্পষ্টভাবে এই সভ্যতার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তাই এটিকে আমরা প্রথম নগর সভ্যতা বলেছি। তবে যে তথ্য আমাদের প্রথমেই জানার প্রয়োজন সেটা হচ্ছে সময়কাল। তাহলে হেডিং করো প্রত্যেকে, ভালো করে খাতা কিন্তু নোট ডাউন করো, ইতিহাসের একটা ছোট্ট খাতা বানিয়ে আলাদা করে, যাতে কিন্তু ইতিহাসের সমস্ত টপিক খুব ভালো করে থাকবে। প্রথমে হেডিং করে নাও সময়কাল। সময়কাল বলতে কি, যে কোন সময় এই সিন্ধু সভ্যতা বিস্তার লাভ করেছিল, বা সিন্ধু সভ্যতাটা মানে এখন থেকে কত দিন পুরনো এই সভ্যতা, সেটার কি কি তথ্য আমাদের কাছে রয়েছে। দেখো, আজ থেকে বহু বছর পূর্বে এই সভ্যতার একমাত্র আহ, উদাহরণস্বরূপ আমরা খনন কার্য এবং খনন কার্যের দ্বারা প্রাপ্ত বিভিন্ন মতবাদটাই তুলে ধরতে পারি। তার মধ্যে বেশ কিছু মতবাদ আমাদের গ্রহণ করতে হবে। প্রথমেই যে ব্যক্তির মতবাদ সব থেকে গুরুত্বপূর্ণ, তিনি হচ্ছেন জন মার্শাল। নোট ডাউন করো, জন মার্শাল। তাহলে এই জন মার্শালের মত অনুসারে এই সিন্ধু সভ্যতা কত সাল থেকে কত সাল ছিল, নোট ডাউন করে নাও। 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ, মনে থাকবে। দেখো, এই তথ্যগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আর যদি তুমি গত বছরের কোশ্চেন তোমরা ফলো করো, দেখবে প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিন্তু সব থেকে বেশি কোশ্চেন এসছে। এই প্রাচীন ভারতের ইতিহাস টপিকটা আমি খুব সময় যেহেতু পেয়েছি, আমি খুব ধীরে ধীরে আলোচনা করব। নেক্সট নোট ডাউন করো যে ব্যক্তির নাম এক্ষেত্রে অপরিহার্য, নোট ডাউন করবে রমিলা থাপার। নোট ডাউন করবে রমিলা থাপার। রমিলা থাপারের মত অনুসারে কত সাল, লিখে রাখো 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2300 খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় 1700 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, এটা মনে রাখার ব্যাপার যে কোন ব্যক্তি বা কোন মতানুসারে আমরা এই হরপ্পা সভ্যতার সময়কাল বিষয়টা বুঝবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ওকে, নেক্সট নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট, যে এনসিআরটি। এনসিআরটির আমরা বই প্রত্যেকেই জানি। এনসিআরটি কি বলছে, এনসিআরটি ফলো যে করেছে, এনসিআরটি যারা আমরা ফলো করি, তারা কোন সালটাকে গ্রহণযোগ্য মনে করব। নোট ডাউন করো, আমি কালার চেঞ্জ করে লিখছি, খুব ইম্পর্টেন্ট। 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে, আমি খ্রিস্টপূর্ব শর্টেই লিখে দিচ্ছি, বা তোমরা এ লিখতে পারো, বিসিও লিখতে পারো, বিফোর ক্রাইস্ট। 2500 খ্রিস্টপূর্ব থেকে 1800 খ্রিস্টপূর্বাব্দ। ওকে, তোমাদের মনে এখন প্রশ্ন আসতেই পারে, স্যার এতগুলো বলছি, এর মধ্যে সঠিক তথ্য কোনটা? দেখো, সঠিক তথ্য ব্যাপারটা কিন্তু সেই অর্থে হয় না। যেহেতু আমাদের এই অংশটা মানে আবিষ্কার যে সময়টা হচ্ছে, সেই আবিষ্কারের থেকেও যেটা গুরুত্বপূর্ণ, যে এটা তার থেকেও বহু বহু বছরের পুরনো। এই পুরনোর জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা কি, সেটা হচ্ছে রেডিও কার্বন ডেটিং। এই রেডিও কার্বন ডেটিং পদ্ধতিটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। এটাই প্রচলিত মত। অর্থাৎ যে খনন কার্যের যা পাওয়া গেছে, তা রেডিও কার্বন ডেটিং অনুসারে তার বয়স নির্ণয় করা সম্ভব। সেই বয়স নির্ণয় করে এটা দেখা গেছে যে মোটামুটি 2350 বিসি থেকে বিসি থেকে 1750 বিসি পর্যন্ত এই সভ্যতা সময়কাল। তাহলে এইটা আমি স্টার দিয়ে রাখলাম, এটাই কিন্তু সর্বাধিক প্রচলিত একটা মতবাদ। ঠিক আছে, এটা কিন্তু সর্বাধিক প্রচলিত মতবাদ, যে রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে আমরা এই 2350 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালটা সিন্ধু সভ্যতা বা হরপ্পা সভ্যতার সময়কাল হিসাবে গ্রহণ করতে পারি। এছাড়াও এছাড়াও আরও কিছু ব্যক্তির কথা বলা হয়েছে, তো সেইগুলো জাস্ট লিখে রাখো, বাট অতটা গুরুত্বপূর্ণ নয়। যেহেতু টপিক করাচ্ছি, টপিক শেষ করা প্রয়োজন। নোট ডাউন করবে ডিপি অগ্রওয়াল। ডিপি অগ্রওয়াল।
ঠিক আছে, ডিপি অগ্রওয়াল উনি কি বলেছেন? উনি বলেছেন যে 2300 থেকে 1700। দেখো 2300 থেকে 1700 এই ফেজটাই কিন্তু বেশিরভাগ মানুষ সিন্ধু সভ্যতাকে একটা স্বীকৃতি দেয় যে না এই টাইমটাই সিন্ধু সভ্যতার। তবেও এই রেডিও কার্বন ডেটিং বলার পরও বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ বা ঐতিহাসিকবিদরা এই মতবাদকে খণ্ডন করেছে। যেমন জন মার্শাল 3250 খ্রিস্টপূর্বাব্দ থেকে এক মানে স্থির রয়েছে ওনার লেখাতে, আমরা সেটাই পাই। তবে সময়কাল সম্পর্কিত এই কয়েকটা তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কোনটা মনে রাখো, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি। এই কার্বন ডেটিং পদ্ধতিতে আমরা জানতে পাচ্ছি যে 2350 বিসি থেকে 1750 বিসির মধ্যে সময়কালটাই হচ্ছে সিন্ধু সভ্যতার গড়ে ওঠার সময়কাল। ওকে, বলো প্রত্যেকে নোট ডাউন করতে পেরেছো, হ্যাঁ কি না? চল, তাই এই যে আমরা সময়কাল বুঝলাম, এরপরে বিভিন্ন অঞ্চল থেকে হরপ্পা সভ্যতার খনন কার্যের দরুন বিভিন্ন তথ্য পাওয়া গেছে। এই তথ্যের উপর ভিত্তি করে, ভালো করে শুনবে, এই তথ্যের উপর ভিত্তি করে আমরা একটা সিদ্ধান্তে আসতে পেরেছি যে ভারতে অবিভক্ত ভারত যেটা, বা তখন যে অবিভক্ত কথাটা ঠিক শোনায়ও না, যে সেই সময়ের যে অবস্থান, ভারতীয় উপমহাদেশ কথাটা গুরুত্বপূর্ণ, সেই উপমহাদেশে হরপ্পা সভ্যতার বর্তমান নিরিখে সীমানা কি। তাহলে নেক্সট হেডিং করো অবস্থান ও সীমানা। নেক্সট হেডিং করবে অবস্থান ও সীমানা। অবস্থান ও সীমানা। দেখো একটু ডিটেলসে আলোচনা করছি, কারুর কোনো আলোচনা অসুবিধা হলে বলবে। আর আশা করব প্রত্যেকের কাছেই বিগত বছরের এই আপার প্রাইমারির কোশ্চেন রয়েছে, সেখানে আমি বলছি না যে ওই কোশ্চেনের ওপর ভিত্তি করে করলেই হবে বা ওরকম, তার ব্যাপার নয়, কিন্তু ওই কোশ্চেন থাকলে হাতের কাছে একটা কি বলতে পারি, একটা একটা মেটেরিয়াল থাকলো যে আমাদের কোন কোন টপিক কভার করতে হবে। দেখো এই যে অবস্থান বা সীমানা পাওয়া গেছে, প্রায় 830 খানা প্রত্নতত্ত্ব আজ পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। এই তার উপর একটা সীমানা বন্টন, মানে একটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম একটা সীমানা দরকার। তাহলে এই সীমানা কিন্তু একটা পরপর লিখে নাও, যে উত্তরতম পয়েন্ট, একটু এভাবে এই ছকের মতো করে এভাবে লেখো, মনে রাখতেও সুবিধা হবে। নেক্সট নোট ডাউন করবে দক্ষিণতম পয়েন্ট। দক্ষিণতম, যেমন আমরা ভারতের যখন অবস্থান বলি, ভারতের উত্তরতম বিন্দু দক্ষিণতম বিন্দু বলি, এই একইভাবে সিন্ধু সভ্যতার উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম এবং পশ্চিমতম, এই ক্ষেত্রে কোন কোন অবস্থানগুলো রয়েছে, এগুলো কিন্তু কোশ্চেন আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট একটা টপিক, তো আমাদের ভালো করে মনে রাখতে হবে। তাহলে উত্তরতম অবস্থান কোনটা? উত্তরতম অবস্থান, ভালো করে শুনবে, যে সেটা কিন্তু আফগানিস্তানের সর্তুখাই। নোট ডাউন করো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। আফগানিস্তানের আফগানিস্তানের সর্তুখাই, ভালো করে নোট ডাউন করো, কোশ্চেন কিন্তু আসতেই পারে। দেখো এক একটা টপিক বা এক একটা চ্যাপ্টার শেষ করব আমরা, কিন্তু তার উপর এমসিকিউ ডিসকাস করে নেব। আফগানিস্তানের সর্তুখাই, অ্যাডেড ইনফরমেশান দিয়ে রাখি, এই সর্তুখাই অবশ্যই সিন্ধু বা হরপ্পা সভ্যতার মধ্যে পড়ছে, তাই আমরা এটাকে কনসিডার করছি। কিন্তু আফগানিস্তানের সর্তুখাই বর্তমানে ছাড়া ভারতের মধ্যে পড়ছে না। তাহলে যদি এখন প্রশ্ন করা হয় ভারতীয় উপমহাদেশের মধ্যে এই সভ্যতার উত্তরতম বিন্দু কোনটা, কি বলবে? লিখে নাও ভারতের মধ্যে উত্তরতম, ছোট্ট করে এক্সট্রা পয়েন্ট অ্যাড করো, ভারতের মধ্যে উত্তরতম, ভারতের মধ্যে উত্তরতম, লিখে নাও মান্ডা। লিখে নাও মান্ডা। এই মান্ডাটা কোথায় অবস্থিত? লিখে নাও জম্মু। ওকে, জম্মুর মান্ডা খুব ইম্পর্টেন্ট। কিন্তু এটা কি আলোচনা করলাম? ভারতের মধ্যে। ওকে, এবার চলে আসি দক্ষিণতম। দক্ষিণতম সাইট কোনটা? দক্ষিণতম সাইট হলো মহারাষ্ট্রের রাজ্যের দৈমাবাদ। নোট ডাউন করবে, মহারাষ্ট্রের দৈমাবাদ, মহারাষ্ট্রের দৈমাবাদ। ওকে, এরপরে পূর্বতম সাইট, পূর্বতম সাইট কোনটা? লিখে রাখো উত্তরপ্রদেশের আলমগীরপুর, উত্তরপ্রদেশের আলমগীরপুর, উত্তরপ্রদেশের আলমগীরপুর। দেখো আজকে ভূগোল ক্লাস নেওয়ার কথা ছিল, আমি ইতিহাস নিয়ে নিলাম, কারণ ইতিহাসের এই টপিকটা একটু লেন্দি আছে। আগামীকাল কিন্তু ইতিহাসের পরিবর্তে ভূগোল ক্লাস হবে। নেক্সট পশ্চিমতম, পশ্চিমতম সাইট কোনটা? পশ্চিমতম সাইট হচ্ছে, নোট ডাউন করো, যে বেলুচিস্তান,
যেটা বর্তমান স্যার এটা স্যার ওটা আলমগীরপুর। আলমগীরপুর। আলমগীরপুর হচ্ছে আলমগীরপুর। আলমগীরপুর হাতের লেখা অসুবিধা হলে বলবে আমাকে। নোট ডাউন করো। যে পশ্চিমতম, পশ্চিমতম হচ্ছে বেলুচিস্তানের, বেলুচিস্তানের মারাকান উপকূল। বেলুচিস্তানের মারাকান উপকূল। কোনো অসুবিধা হলে আমাকে কিন্তু জানিও। ওকে, লেখা হয়েছে এই বেলুচিস্তান বর্তমান কিন্তু এটাও ভারতবর্ষের মধ্যে পড়ছে না, এটাও কিন্তু পাকিস্তানের মধ্যেই পড়ছে। আর একটা জিনিস লক্ষ্য করবো, এটা যে ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে এই সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ সাইটগুলি এরা কিন্তু বর্তমান পাকিস্তানের অন্তর্গত। এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার। ভারতের মধ্যেও আছে, কিন্তু ভারতের থেকেও পাকিস্তানেও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য হরপ্পা প্রত্নতত্ত্ব ক্ষেত্রের উল্লেখ পাই আমরা। হচ্ছে নোট ডাউন হয়েছে। তাহলে এই গেল সীমানা। সীমানার পর আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব, যে সিন্ধু সভ্যতা আমরা পড়ছি, তাহলে ওই সময় তো একটা জাতিগোষ্ঠী ছিল। এই জাতিগোষ্ঠী কোন জাতিগোষ্ঠী সিন্ধু সভ্যতার? নোট ডাউন করে কেউ বলতে পারবে? কারো কি সাবজেক্ট হিস্ট্রি আছে? কেউ কম্পিটিটিভ বা কোনো ব্যাপারে ইতিহাস সম্পর্কে এই তথ্যগুলো পড়েছো? জাতিগোষ্ঠী কোন জাতিগোষ্ঠী বলা যাবে? কোনো আইডিয়া? দেখো, মোটামুটি চারটে জাতিগোষ্ঠীর নাম আমাদের পড়তে হবে। চারটে জাতিগোষ্ঠীর একটা মনে করা হয় যে এই সিন্ধু সভ্যতায় এই চার ধরনের জাতিগোষ্ঠীর মানুষের প্রভাব ছিল। এক নম্বর হচ্ছে, নোট ডাউন করো, ভূমধ্যসাগরীয়। আমি কিন্তু আর্য বা তার ব্যাপারটা পরে আসছে, পরবর্তী চ্যাপ্টার বৈদিক, সেরকম কিন্তু আলোচনা হবে আর্য সম্পর্কে। প্রথম হচ্ছে, নোট ডাউন করো, ভূমধ্যসাগরীয় জাতিগোষ্ঠী। নেক্সট নোট ডাউন করো, প্রোটো অস্ট্রালয়েড, প্রোটো অস্ট্রালয়েড। কোনো স্পেলিং বা কোনো বানানো অসুবিধা হলে বা হাতের লেখা বুঝতে হলেও বলবে আমাকে। তারপর নোট ডাউন করো মঙ্গোলয়েড, মঙ্গোলয়েড। আর তারপর লাস্ট নোট ডাউন করবে যে আলপাইন, আলপাইন। ওকে, তাহলে এই চার জনগোষ্ঠীর মানুষের কিন্তু প্রাধান্য ছিল সিন্ধু সভ্যতায়। মনে থাকে যেন। কোশ্চেন আসে, কীরকম কোশ্চেন আসে যখন আমি এমসিকিউ ডিসকাস করব তোমরা বুঝতে পারবে। লেখা হয়েছে বলে বলো আমাকে। স্যার ওটা আলপাইন। আলপাইন, আলপাইন জাতিগোষ্ঠী। আ ল একা হস্যই দন্তের ন। ঠিক আছে, স্যার আলপাইন। বলছি মারাকান যে উপকূলটা ওটা কি ওই সুতো কার্পেন্টারের আন্ডারে পড়ছে, তাই হ্যাঁ, তো? একদম ভেরি গুড, ভেরি গুড। দুটো প্রত্নকেন্দ্র আছে, একটা হচ্ছে সুতকাতহ, আর একটা আছে হচ্ছে যে সুতকাজেন্দর। এই মারাকান উপকূলের এই অঞ্চলে দুটো প্রত্নক্ষেত্র সাইট আমরা দেখতে পাই। ওকে, লেখার প্রয়োজন নেই। একটা হচ্ছে সুতকাজেন্দর, আর একটা হচ্ছে সুতকাকহ। ঠিক আছে, যখন আমি ডিটেলসে প্রতিটা প্রত্নক্ষেত্র নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে, তখন এই টপিকগুলো আলোচনা হয়ে যাবে। হচ্ছে হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করো। নেক্সট একটা আলোচনার ব্যাপার রয়েছে, যে আমরা সিন্ধু সভ্যতায় কি পেয়েছি। সিন্ধু সভ্যতায় বিভিন্ন লিপি পেয়েছি, যে লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। কিন্তু সেই সিন্ধু সভ্যতার লিপি কি নামে পরিচিত? কেউ বলতে পারবে? এটা স্যার একদম ব্রোস্টন। ভেরি গুড, সুন্দর সুন্দর, পারফেক্ট। নোট ডাউন করো, লিপি বলে একটা হেডিং করো। লিপি বলে হেডিং করো, সুন্দর, পারফেক্ট অ্যান্সার। লিপি বলে হেডিং করো। একটা ভালো করে নতুন খাতা বানিয়ে ইতিহাস ভূগোল পরপর রেডি করো। দেখবে এই সমস্ত মানে আপার প্রাইমারির জেনারেল স্টাডিজের এই সোশ্যাল সায়েন্স পার্টটা রেডি হয়ে যাবে। হচ্ছে চলো চলো, এই লিপি, লিপি কি? বৌস্টোফেডন। নোট ডাউন করবে, বৌস্টোফেডন। হাতের লেখা অসুবিধা হলে বলবে। এই বৌস্টোফেডন যে লিপি, এর হচ্ছে বৈশিষ্ট্য কি? এর বৈশিষ্ট্য হচ্ছে এটাই, প্রথম লাইন যদি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়, তাহলে পরের লাইনটা কি হবে? বাম দিক থেকে ডান দিকে লেখা হবে। ঠিক আছে, তাহলে প্রথম লাইন যদি ডান দিক থেকে বাম দিকে লেখা হয়, পরের লাইন এইভাবে, তারপরের লাইন এইভাবে, এইরকমভাবে লেখার যে রীতি, সেটাকে বলা হয় বৌস্টোফেডন লিপি। বৌস্টোফেডন লিপির সঙ্গে মিশরের হায়ারোগ্রাফির লিপির কিছুটা মিল পাওয়া গেছে। ঠিক আছে, যেটাকে বলা হয় পিক্টোগ্রাফিক, ছবির সাহায্যে কোনো কিছু বর্ণনা। তবে এই লিপির পাঠোদ্ধার করা এখনো সম্ভব হয়নি। হচ্ছে এখনো সম্ভব হয়নি। চল নেক্সট আমরা যেটা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ এই টপিকটাই আজকে শেষ টপিক, কিন্তু বড় টপিক। হেডিং করে নাও যে সিন্ধু সভ্যতার। আচ্ছা, নেক্সট পেজে শুরু করি।
সিন্ধু সভ্যতার হেডিং করো, সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র, গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহ। ওকে, দেখো এইটা কিভাবে লেখাবো, কিভাবে পড়তে হবে একটু ভালো করে দেখে নাও। সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কেন্দ্র কিভাবে নোট ডাউন করবে খুব ভালো করে দেখো, কোনো অসুবিধা হলে আমাকে বলবে। দেখো প্রথমে এদিকে দাও সিরিয়াল নাম্বার, পরপর পরপর নাম্বারিং করবো, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তারপরে নোট ডাউন করো কেন্দ্র, কেন্দ্র, তারপর নোট ডাউন করো যে আবিষ্কারক, 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 এদিকে লেখো অবস্থান, অবস্থান। ওকে, চলো এদিকে লিখে রাখো অবস্থান, ব্যাকেটে লিখে রাখো নদী কেন্দ্রিক, নদী কেন্দ্রিক, অর্থাৎ বেশিরভাগ সভ্যতার কোনো ক্ষেত্র তো নদীর ধারেই গড়ে উঠেছে, তাহলে কোন নদীর ধারে কি ব্যাপার এটা কিন্তু আমাদের আলোচ্য টপিক। পরপর লিখবো যাতে খুব সুন্দর করে মনে থাকে। ঠিক এইভাবে নোট ডাউন করে নাও। হয়েছে, চল পরপর। এক নম্বর কেন্দ্র, সব থেকে পরিচিত কেন্দ্র হরপ্পা। হরপ্পা বলা উচিত, হরপ্পার আবিষ্কারক কে? নোট ডাউন করবে দয়ারাম সাহানি, কম বেশি প্রত্যেকেই জানি দয়ারাম সাহানি। ব্যাকেটে ছোট্ট করে লিখে রাখি সাল, কত সাল? 1921 সালে এটা আবিষ্কৃত হয়। এর অবস্থান কোথায়, যেটা তোমাদের বলছিলাম, এর অবস্থান কিন্তু বর্তমান পাকিস্তানের। লিখে নাও পাকিস্তানের মন্টগোমারি জেলা, পাকিস্তানের মন্টগোমারি জেলা, এটাকে অনেকে মন্টগোমারিও বলে, মন্টগোমারি জেলা, এটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের মন্টগোমারি জেলা। হচ্ছে এটা কোন নদীর তীরে অবস্থিত? ব্যাকেটে লিখে নাও রাভি নদীর তীরে অবস্থিত। দেখো ইনফরমেশন যেগুলো দেওয়ার প্রয়োজন আমি কিন্তু দিয়ে রাখছি। ওকে, চল দু নম্বর নোট ডাউন করবে মহেঞ্জোদারো। দেখো যেহেতু জিকে টাইপ কোশ্চেন আসে, এইগুলো ইম্পর্টেন্ট। পরের ক্লাসে আমি হরপ্পা মহেঞ্জোদারো এই যে ক্ষেত্রে কোন কোন বৈশিষ্ট্য ছিল, কি কি জনপ্রিয় ছিল, কি কি ব্যাপার, সেইগুলো ডিসকাস করব। চলো মহেঞ্জোদারো, মহেঞ্জোদারোর আবিষ্কারককে বলা উচিত রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস, এই তো অনেকেই জানো। তবে এই যে প্রত্নতত্ত্ব খোঁড়াখুড়ি বা এর ব্যাপার, এটার এটা এটা কে দায়িত্ব নিয়ে করেছিলেন? এটা কিন্তু দায়িত্ব নিয়ে করেছিলেন স্যার জন মার্শাল। ওকে, ওনার নাম কিন্তু এই খোঁড়াখুড়ি বা প্রত্নতত্ত্বের জন্য জনপ্রিয়। তাহলে এটা বলা হয়ে থাকে যে স্যার জন মার্শালের নেতৃত্বে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটা আবিষ্কার করেন। ওকে, কত সাল? ঠিক পরের বছর 1922 সাল। এটা কোথায় অবস্থিত? লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট। এটা অবস্থিত সিন্ধু প্রদেশের, এটাও বর্তমান পাকিস্তান, সিন্ধু প্রদেশের, সিন্ধু প্রদেশের কেউ বলতে পারবে কোথায়? লাড়কানা জেলা, লাড়কানা জেলা, লাড়কানা জেলা। এটা কার ধারে অবস্থিত, কোন নদীর ধারে? লিখে নাও যে সিন্ধু নদের ধারে। হচ্ছে এই ইনফরমেশনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তিন নম্বর নোট ডাউন করবে যে সুৎকাজেন্দর, নোট ডাউন করবে সুৎকাজেন্দর, সুৎকাজেন্দর। এই সুৎকাজেন্দর কত সালে আবিষ্কৃত হয়, কে আবিষ্কার করেন? লিখে রাখো অরেল স্টেইন, অরেল স্টেইন, অরেল স্টেইন এটি আবিষ্কার করেন। আবিষ্কারের সাল হচ্ছে 1927 সাল। এটা কোথায় অবস্থিত? এটা কিন্তু বেলুচিস্তানের মারাকান উপকূল, যেটা বলছিলাম আমি তোমাদের তখন বললে, তখন এটাই বললাম যে বেলুচিস্তানের মারাকান উপকূল, বেলুচিস্তানের মারাকান উপকূল। এবার বলতে পারবে এটা কোন নদীর তীরে অবস্থিত? কোন নদী? দাস্ত নদী। সুন্দর, দাস্ত নদী। এটা কিন্তু দাস্ত নদীর তীরে অবস্থিত। লেখা হয়েছে? যদি লেখা হয় তবেই কিন্তু পরে পেয়ে যাব। রিপ্লাই করবে, প্রত্যেকে রিপ্লাই করো। অমৃতা লেখা হয়েছে, সহেলি লিখতে পেরেছো? অন্বেষা, সালমা, দেবস্মিতা, মোনালিসা লিখতে পেরেছো? হ্যাঁ স্যার হয়েছে। কিন্তু ওই অরেঞ্জ স্টেইনের ওটা কি 1927 স্যার? এটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ 1927, 1927।
ঠিক আছে, চলো। জয়শ্রী লিখতে পেরেছো? হ্যাঁ স্যার লিখেছি এটা। চলো এরপরে সেই একইভাবে একটু করে নাও। প্রথমে সিরিয়াল আচ্ছা নাম্বার, স্যার। কেন্দ্র, আবিষ্কারক, অবস্থান। নোট ডাউন করে নাও। সিরিয়াল নাম্বার, কেন্দ্র, ঠিক এইভাবে মনে রাখো, দেখবে এই এই টপিকগুলো খুব সুন্দর করে মনে থাকবে। আবিষ্কারক, অবস্থান। অবস্থান দেখো, তাহলে সিরিয়াল নাম্বার 1 নম্বর দিতে, সরি ক নম্বর হবে, 4 নম্বর হবে, তাই তো? চলো 4 নম্বর নোট ডাউন করো। এরপর লিখবো চান হু দাঁড়ো। চান হু দাঁড়ো, হাতের লেখা বুঝতে অসুবিধা হলে বলবে। চান হু দাঁড়ো সাইটটা কে আবিষ্কার করেছে? লিখে রাখো ননীগোপাল মজুমদার। ননীগোপাল মজুমদার। কত সালে আবিষ্কার করেছে? 1931 সাল। ওকে, 1931 সাল। এই সাইটটি কোথায় অবস্থিত? লিখে রাখো সিন্ধু প্রদেশ। সিন্ধু প্রদেশ, বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশ। কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু সিন্ধু নদীর তীরে অবস্থিত। ওকে, ওপরে ব্যাকেটে একটু এটা লিখে নেওয়া দরকার, নদী। নেক্সট 5 নম্বর, চানু ধরার পরে যেটা লিখবো রূপার। রূপার, এই রূপার সাইটটা আবিষ্কারককে লিখে রাখো ওয়াই ডি শর্মা। ওয়াই ডি শর্মা। কত সালে আবিষ্কার করছে? 1953 সাল। ওকে, 1953 সাল। এই রূপার সাইটটা কোথায়? এটা কিন্তু ভারতের পাঞ্জাবের সরোদ্র নদীর তীরে। লিখে রাখো, এর অবস্থান হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব কোন নদীর তীরে? এখানে লিখে রাখো শতদ্রু। হচ্ছে, চলো 6 নম্বর নোট ডাউন করবে, গুরুত্বপূর্ণ একটা সাইট কালীবঙ্গান। এই কালীবঙ্গানের অবস্থান কেউ একজন বললে খুশি হব, খুব কমন টাইপের একটা ব্যাপার। রাজস্থান। রাজস্থান। কালীবঙ্গানের রাজস্থান। কালীবঙ্গান আবিষ্কার করছেন দুজন, একজন বি পি লাল, তার সঙ্গে সহযোগিতা ছিলেন বি কে থাপার। ওকে, বি কে থাপার। এ কত সালে আবিষ্কৃত হয়? 1960 সালে। কোথায়? লিখে রাখো রাজস্থান, বর্তমান ভারতের রাজস্থান। কোশ্চেন আসে কোন নদীর তীরে এটি ছিল, বলতে পারবে? ঘরঘরা নদী। ঘড়ঘড়া। ঘড়ঘড়া নদী হচ্ছে। নেক্সট নোট ডাউন করবে যে বালাকোট। বালাকোট নামটা পেপার খুললেই তোমরা পাও। সেই বালাকোটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রত্নক্ষেত্র সাইট হিসাবে হরপ্পা সাইট বর্তমান। এখানে কে এটির আবিষ্কারককে? লিখে রাখো জর্জ টেলস। জর্জ টেলস। ইনি কত সালে এটি আবিষ্কার করেন? 1963 সাল। ওকে, এই বালাকোট কোথায় অবস্থিত বলা যাবে? কোথায় অবস্থিত? লিখে রাখো যে পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তান প্রদেশ। বেলুচিস্তান প্রদেশ, পাকিস্তানের অন্তর্গত বেলুচিস্তান প্রদেশ। এটা কোন নদীর তীরে অবস্থিত? লিখে নাও ভিগার। ওকে, ভিগার নদীর তীরে অবস্থিত হয়েছে, যেটা ঝিলনের একটা উপনদী ছিল, কিন্তু ছিল বলতে এখন সেটা খুব শুকনো খালের মতো অবস্থা হয়ে গেছে, লুপ্ত প্রায় বলা চলে। লেখা হয়েছে, রেসপন্স করো। হ্যাঁ স্যার হয়েছে। চলো হ্যাঁ স্যার। নেক্সট নোট ডাউন করবে। আচ্ছা, আবার একটু নোট করে নাও। ছকটা রেডি করার টাইম দাও। হ্যাঁ, চল প্রথমে দিকে লিখো সিরিয়াল নাম্বার, এদিকে লেখো কেন্দ্র, তারপরে পরের কলামে কেন্দ্র, তারপরে হচ্ছে আবিষ্কারক। আবিষ্কারক, অবস্থান। অবস্থান, আচ্ছা কত নম্বর পয়েন্ট হবে? 8 নম্বর। 8 নম্বর। চলো এরপর লিখে নাও দৈমাবাদ। দৈমাবাদ, তাহলে দৈমাবাদ একদম দক্ষিণতম বলা হয়েছিল। তাহলে দৈমাবাদের আবিষ্কারককে? আবিষ্কার লিখে রাখো বিপি বোপার্দিকার। বিপি বোপার্দিকার। ওকে, কঠিন টপিক এটা। তো এর কত সালে আবিষ্কৃত হয়েছিল? 1958 সালে।
এর অবস্থান কি আমাকে বলতে হবে? লিখে রাখো, এক্ষুনি আমি বলে এসেছি, মহারাষ্ট্র। ওকে, মহারাষ্ট্র। তাহলে মহারাষ্ট্রের যদি আরো স্পেসিফাই করে বলি, লিখে রাখো আহমেদনগর জেলা। মহারাষ্ট্রের আহমেদনগর জেলা। তাদের লেখা অসুবিধা হলে বলবে আমাকে। কোন নদীর তীরে অবস্থিত এটা? এটা কিন্তু প্রভারা নদীর তীরে অবস্থিত। এই প্রভারা হচ্ছে একটি বিশেষ নদী, শাখা নদী। কার? তোমার হচ্ছে গোদাবরীর। গোদাবরীর শাখা নদী। এখনো কিন্তু এর একটা সরু ধারা বয়ে চলেছে। চলো নেক্সট নোট ডাউন করবে 9 নম্বর, যে আলমগীরপুর। আলমগীরপুর, আলমগীরপুরের বৈশিষ্ট্য কি? আলমগীর কিন্তু পূর্বতম কেন্দ্র। আলমগীরপুরের আবিষ্কর্তাকে? লিখে রাখো ওয়াই ডি শর্মা। ওয়াই ডি শর্মা। কত সালে এটি তিনি আবিষ্কার করেন? 1958 সালে আবিষ্কার করেন। অবস্থান আমি ডিসকাস করেছি। অবস্থান কি? অবস্থান হচ্ছে ইউপি বা উত্তরপ্রদেশের মিরাট জেলা। উত্তরপ্রদেশের মিরাট জেলা। এটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো ভালো করে মনে রাখো, এটা কিন্তু হিন্দন নদীর তীরে অবস্থিত। এই হিন্দন হচ্ছে যমুনার একটি শাখা নদী বলতে পারো। ওকে, হিন্দন নদী। বর্তমানে এটি প্রায় অবলুপ্ত। নেক্সট 10 নম্বর নোট ডাউন করবে, ধোলাভিরা। এই ধোলাভিরাও কিন্তু গুরুত্বপূর্ণ। ধোলাভিরা, দেখো অনেক জায়গায় ভয়েসই থাকে, ভয় দীর্ঘি থাকে, অসুবিধা নেই। এই ধোলাভিরার আবিষ্কর্তাকে? লিখে রাখো জগৎপতি যোশী। জগৎপতি যোশী। ওকে, ইনি কত সালে এটি আবিষ্কার করেন? 1967 সালে। এটি কোথায় অবস্থিত ধোলাভিরা? এটা কিন্তু গুজরাটের কচ্ছের রণ অঞ্চল। লিখে রাখো গুজরাটের কচ্ছের রণ। গুজরাটের কচ্ছের রণ অঞ্চল। দেখো কচ্ছের রণ অঞ্চলে সেই রকম কোনো নদী উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি না। ঠিক আছে, চল নেক্সট 11 নম্বর নোট ডাউন করো, যে 11 নম্বর বানওয়ালি হয়ে এসছে প্রায়। বানওয়ালি, এই বানওয়ালি আবিষ্কারককে নোট ডাউন করবে আর.এস. বিস্ত। আর.এস. বিস্ত কত সালে আবিষ্কার করছে? 1974 সালে, 1974। এটি বানওয়ালি কোথায় অবস্থিত অঙ্কিতা বলতে পারবে? এটা কিন্তু হরিয়ানা। হরিয়ানা। পারফেক্ট, হরিয়ানা। হরিয়ানার কোন রাজ্য, মানে কোন জেলা? লিখে রাখো হরিয়ানার হিসার জেলা। হরিয়ানার হিসার জেলা মনে থাকবে, হরিয়ানার হিসার জেলা। এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু সরস্বতী নদীর তীরে অবস্থিত। তবে এইটা নিয়ে কিন্তু একটা মতভেদ রয়েছে, যে সরস্বতী নদী বলতে অ্যাকচুয়ালি কোন নদীকে বোঝানো হচ্ছে। হচ্ছে লেখা হলো, কোনো অসুবিধা থাকলে বা কোনো ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে? হ্যাঁ কি না রেসপন্স করতে হবে। ক্লিয়ার মোটামুটি? লেখা হয়েছে, হ্যাঁ তাহলে স্যার। পরে পেয়ে যাই। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সয়েল লিখতে পেরেছো? অন্বেষা ক্লিয়ার? চল হ্যাঁ স্যার। চলো, আর আর দুটো মতো বাকি আছে, একটু আলোচনা করে দিই, তাহলে আমার কমপ্লিট হয়ে যাবে এই টপিকটা। লিখে নাও সিরিয়াল নাম্বার। সবসময় সিরিয়াল নাম্বার মতো করে করবে, দেখবে পরীক্ষার সময় মনে থাকবে যে কোন সিরিয়াল নাম্বার আমি খাতায় লিখেছিলাম। আবিষ্কারক, দেখো আবিষ্কারক আর অবস্থান দিয়েই কোশ্চেন দেবে। কত সালে আবিষ্কার করেছে এটা খুব একটাই মানে নয়। যদি কখনো কঠিন কোশ্চেন আসে তখনও কিন্তু এইরকমভাবে দিতে পারে। ওকে, তাহলে কত নম্বর হবে একটু বলবে আমাকে? 12 নম্বর। 12 নম্বর। চলো নোট ডাউন করো। অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র লোথাল। এই লোথাল কেন্দ্রের আবিষ্কারককে? নোট ডাউন করে না। লোথালের আবিষ্কারক হচ্ছে এস.আর. রাও। এস.আর. রাও কত সালে আবিষ্কৃত হয়? 1954 সালে এটি আবিষ্কৃত হয়। এই লোথালের অবস্থান কোথায় এ বলবে? গুজরাট। গুজরাট। লিখে নাও গুজরাট। ঠিক কচ্ছের রণ অঞ্চল বলা উচিত নয়, আর একটু সাইডে। এটা কিন্তু সমুদ্রের তীরে অবস্থিত। নদী বলতে হলে ওই কচ্ছের রণ অঞ্চলে একটি নদী রয়েছে, ভোগাবর নদী। এই ভোগাবর নদীর তীরে কিন্তু এই লোথাল কেন্দ্র অবস্থিত। পরের দিন ক্লাসে আমি ডিসকাস করব যে লোথাল কেন্দ্র কিন্তু সেই সময় সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ কি ছিল? সামুদ্রিক বন্দর ছিল। ওকে, চলো নেক্সট নোট ডাউন করবে যে মান্ডা।
মান্ডা ভারতের মধ্যে উত্তরতম। এর কি, এর হচ্ছে আবিষ্কারক কে? জে পি যোশী। ওকে, জে পি যোশী কত সালে আবিষ্কার করেন? 1977 সালে আবিষ্কার করেন। কোথায় অবস্থান আমার বলার প্রয়োজন নেই, তোমাদের আলোচনা হয়ে গেছে, জম্মু। ওকে, তাহলে এটা কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু চন্দ্রভাগা নদীর তীরে অবস্থিত হচ্ছে। লাস্ট 14 নম্বর করে যে ক্লাস শেষ করব, রংপুর। রংপুর, রংপুর সাইটটার আবিষ্কারক কে? এটার আবিষ্কারক হচ্ছে এম এস ভাটিয়া। ওকে, এম এস ভাটিয়া, নোট ডাউন করবে। অনেক বইতে ভাট বলা থাকে, তবে বিভিন্ন জায়গায় এটাকে ভাটিয়া হিসাবেও আমি দেখেছি। আবিষ্কার হয়েছে কত সালে? 1935 সালে। এর অবস্থান কোথায়? এটা কিন্তু বর্তমানে ভারতের গুজরাটে অবস্থান করে। ওকে, কোন নদীর তীরে অবস্থিত? এটা কিন্তু ভাদর নদীর তীরে অবস্থিত। ভয়াকা দর ভাদর নদীর তীরে অবস্থিত হচ্ছে। দেখো, আমাদের যে টপিকটা আজকে আলোচনা করতে বলেছিলাম, আলোচনা বলার কথা ছিল, সেটা আলোচনা করলাম। এরপরে আমরা কি আলোচনা করব, যেটা পরের ক্লাসের অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস হবে, যে এই যে প্রথম পেজে যাচ্ছি, এতগুলো সাইট নিয়ে ডিসকাস করলাম, এতগুলো, এই যে হরপ্পা, মহেঞ্জোদারো, সুতকাজেন্দর, বা পরবর্তী ক্ষেত্রে চানহুদারো, রূপার, কালীবঙ্গান, বালাকোট, দৈমাবাদ, আলমগীরপুর, ধোলাভিরা, বানওয়ালি, তারপরে লোথাল, মান্ডা, রংপুর। এই যে এতগুলো নিয়ে যে ডিসকাস করলাম, এছাড়াও কিছু থেকে যেতে পারে, যেমন কোট দিঘি থাকতে পারে, রাশিয়ার হাড়ি থাকতে পারে, আর তেমন কিছু নেই, এরকম একটা থেকে যেতে পারে। সেইগুলো অতটা গুরুত্বপূর্ণ আমি লেখাচ্ছি না। এই যে 14টার মধ্যে আমাদের 10খানা সাইট এতটাই গুরুত্বপূর্ণ যে ওই সাইটগুলো ধরে ধরে আমরা কিন্তু আলোচনা করব যে ওই সাইটের গুরুত্বপূর্ণ কি কি পাওয়া গিয়েছিল, কি নিদর্শনের জন্য ওই সাইট বা ওই প্রত্নক্ষেত্র কেন্দ্রগুলি গুরুত্বপূর্ণ। তারপর আলোচনা করব হরপ্পা সভ্যতার অর্থনৈতিক, সামাজিক জীবন, ধর্মীয় জীবন। এইটা করলে আমাদের এই টপিক শেষ। তারপরে আমি এই সিন্ধু সভ্যতার উপর একটা এমসিকিউ আর আলোচনা করে দেবো 100 নম্বরের। কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাব তার পরবর্তী চ্যাপ্টার বৈদিক। তোমরা যদি বলো, আমি গ্রুপে আজকেই প্রোভাইড করে দিচ্ছি কত বছরের যে কোশ্চেন এসেছিল, তার মধ্যে বেঙ্গলি, চাইল্ড সাইকোলজি, ইংলিশ, সোশ্যাল স্টাডিজ বা সোশ্যাল সায়েন্স বা এসএসটি যেটাই বলো, ওর সমস্ত কোশ্চেন আছে, একটা আইডিয়া পেয়ে যাবে। ওকে, হ্যাঁ অঙ্কিতা কিছু বলছিলে? হ্যাঁ স্যার, বলছি রংপুর যেটা রোপার নামে পরিচিত তো? কোনটা বলো? হ্যাঁ, দেখো, রূপার আলাদা, আর একটা হচ্ছে রপুর আলাদা। যে রূপার কিন্তু যেটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত, আর রংপুর সেটা কিন্তু গুজরাটে অবস্থিত। বুঝতে পারলে না? কোনো অসুবিধা আছে? গুজরাটে কিন্তু মানে 5টা সাইট প্রেজেন্ট: লোথাল, ধোলাভিরা, রপুর যেটাকে রংপুরও বলা হয়, সুরকোটোটা আর রোজাদি। আমি এগুলো আলাদা করে লিখে দেবো যে ভারতে কোনগুলো, পাকিস্তানে কোনগুলো, ভারতের রাজ্যভিত্তিক অবস্থান। এখানেও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো ভারতের কোন রাজ্যে কোন কোন অবস্থান। আমি শেষ ক্লাসে, মানে পরের ক্লাসে, একটা ছক করে লিখে দেবো যে সাইট হিসাবে ভারত আলাদা, পাকিস্তান আলাদা, তার মধ্যে ভারতে কোন কোন রাজ্যভিত্তিক কোনগুলো, আর পাকিস্তানে প্রদেশ ভিত্তিক কোনগুলো। ওকে, ঠিক আছে। তাহলে আগামীকাল আমি, স্যার, হ্যাঁ বলো। অন্বেষা বলো। স্যার বলছিলাম যে আবিষ্কারক আর মানে কিছু কিছু ক্ষেত্রে তো ভীষণ ইম্পর্টেন্ট আবিষ্কারক, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো ওগুলো, কিন্তু স্যার সালগুলো এই 14টার মধ্যে স্যার সালগুলো মানে কোনটা কোনটা মনে রাখবো? না, এতগুলোই কি মনে না, রাখবো? না, সালের ক্ষেত্রে যদি বলি আমি, মানে এটা হয়তো ক্লাসে বলা ঠিক নয়, তবে কি জানো তো, মানে আপার প্রাইমারির যে ইতিহাসের ব্যাপারটা রয়েছে না, সাল শুধুমাত্র হরপ্পা এবং মহেঞ্জোদারো বাদ দিয়ে বাকি সালগুলো কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তবু কেন লেখালাম, একটা সম্পূর্ণ নোট রেডি করতে হলে না সমস্ত টপিক থাকা ভালো, থাকা ভালো। মানে কত দিন পরে পরীক্ষা হচ্ছে এর ওপর ডিপেন্ড করে কোশ্চেন কতটা কঠিন হবে বা সহজ হবে অ্যাপ্লিক্যান্টের ওপর। কারণ দেখো 16 সালের পর তো পরীক্ষা হয়নি, প্রায় 9-10 বছর পরীক্ষা পেছান মানে হয়নি, তাহলে অনেক ক্যান্ডিডেট আছে। তো সেক্ষেত্রে যদি কোশ্চেন বাই চান্স এই সোশ্যাল স্টাডিজ টপিকটা মানে টাফ হয়, তখন বিশেষ যে কেন্দ্রগুলো আমি পরের দিন লেখাবো, আমি 14টা কেন্দ্র সম্বন্ধে লেখাবো না, 7টা 8টা বা 9টা কেন্দ্র সম্বন্ধে লেখাবো, সেই কেন্দ্রগুলো তোমরা এই লিস্টে স্টার দিয়ে রাখো, তার সালগুলো মনে রেখো। ঠিক আছে? যে কেন্দ্রগুলো আছে, লেখাবো পরের দিন তার ডিটেলস, তো সেখানে সালগুলো লিখে নিও, মানে লিখে নিও মানে মনে রেখো। ওকে, ঠিক
ঠিক আছে? ক্লিয়ার প্রত্যেকে? অসুবিধা নেই? চৈতালি, একটু আমাকে বলো তোমার কাছে এরকম টাইপের কোনো নোট আগে রেডি ছিল, না এইরকম প্রথম রেডি করছো? না চৈতালি, স্যার, এরকম রেডি নোটস ছিল না। আচ্ছা একটু একটু তুমি এখন মানে তোমার সাবজেক্টের প্রত্যেকের কম বেশি পড়া রয়েছে, তো এইগুলো রেডি রাখো, হ্যাঁ। যে কোনো এক্সামের ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো। বুঝতে পারলে? আমি একদমই যে ওপর ওপর করে যাচ্ছি তা নয়, একটু ডেপলি করে যাচ্ছি। তোমরা শুধুমাত্র আপার প্রাইমারি বলে নয়, এই জেনারেল স্টাডিজটা ইতিহাস ভূগোল রেডি হয়ে গেলে তোমরা যে কোনো পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি মিসলেনিয়াস বলো, তোমাদের ফিমেলদের ক্ষেত্রে আইসিডিএস সুপারভাইজার বলো, তোমার যে কোনো পরীক্ষার জিকে পার্টটায় খুব হেল্প হবে। ওকে, চলো আজকে তাহলে হ্যাঁ। এতটাই থাক, পরের সপ্তাহে আমি এরপর থেকে শুরু